সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আজকে নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2008 সালে অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচন সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ এই নির্বাচনের প্রেক্ষাপট কী ছিল, নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নির্বাচন সম্পর্কে একটি মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে 2006 সালে যখন সরকারের মেয়াদ শেষ হয়, তারপর নির্ধারিত সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। কারণ বিএনপি সরকার চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে তাদের অভিযোগ যে তাদের পছন্দের ব্যক্তিকে, অর্থাৎ KM হাসানকে, তিনি সর্বশেষ প্রধান বিচারপতি ছিলেন, তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার ব্যাপারে এক ধরনের অভিযোগ তোলা হয় বিএনপির বিরুদ্ধে। তখন আওয়ামী লীগ এই বিষয়ে একটি আন্দোলন গড়ে তোলে। তখন KM হাসান এবং একটা সংঘর্ষের এক পর্যায়ে KM হাসান দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টার পদে আসীন হন, কিন্তু তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না। এই অভিযোগে পরবর্তীতে 2007 সালের 11ই জানুয়ারি অর্থাৎ 1/11 আমরা জানি যে এখানে সেনা হস্তক্ষেপের মাধ্যমে জরুরি অবস্থা জারি হয় এবং পরবর্তীতে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত, তারা 2 বছর সময় নেয় এবং এই সময়ের মধ্যে কতগুলো সংস্কার এবং ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়। এরপর 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তখনকার সরকার -2 ফর্মুলা, অর্থাৎ দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা চালায়, এবং তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সেটি সফল না হয়। বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে যেতে রাজি না হয়, সেই চেষ্টা সফল হয়নি। সে সময় বিএনপি আওয়ামী লীগকে ভাঙা কিংবা একটি দলের মধ্যে ভাঙন তৈরি করা এবং সংস্কারবাদী একটু গ্রুপকে সামনে নিয়ে আসার একটা প্রবণতা আমরা খেয়াল করি। পরবর্তীতে সরকার 2008 সালে 29 ডিসেম্বর একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। বেশ কয়েক দফায় নির্বাচনের তফসিল অর্থাৎ তারিখ পেছানো হয়। সবশেষে 29শে ডিসেম্বর তারিখে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের অল্প কিছু সময় আগে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, এই নির্বাচনে মহাজোট অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয় পায়। আওয়ামী লীগ 2/3 বেশি আসন অর্থাৎ 230টি আসন পায়, আর মহাজোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি এবং ওয়ার্কার্স পার্টি 2টি আসন পায়। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট মাত্র 33টি আসন পায়। এর মধ্যে বিএনপি 30টি, জামায়াত ইসলামী 2টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি 1টি আসন পায়। আর এছাড়া 4টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। এই নির্বাচনে ওভারঅল সামগ্রিকভাবে ভোট পড়েছিল, কাস্টিং ভোট ছিল 87.13%। অনেক বেশি ভোট কাস্টিং, যে কারণে অনেকে মনে করেন যে কোনো একটি বিশেষ দলের পক্ষে অনেক বেশি কাস্টিং হয়েছে, এরকম অভিযোগ পরবর্তীতে ওঠে এবং অনেকগুলো আসনে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের ব্যবধান খুবই লো মার্জিনে ছিল। যদিও আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48.13% এবং বিএনপি পেয়েছিল 32.49%। অনেকে মনে করেন সে সময় দুই নেত্রীকে -2 ফর্মুলা সফল না হওয়ায় এবং বিএনপি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেনার তত্ত্বাবধায়ক সরকারকে লেজিটিমেট অর্থাৎ বৈধতা দেবেন এরকম একটি ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগকে জিতিয়ে আনার ক্ষেত্রে এক ধরনের ভেতরে এক ধরনের প্রচেষ্টা হয়তো করেছিল সে সময়কার সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তো এই নির্বাচনকে তখনকার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি এই নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং দেশি বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমগুলোও নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক বলে স্বীকৃতি দেয়। কিন্তু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নির্বাচনকে সাজানো নাটক এবং কারচুপির নির্বাচন বলে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। আর এই নির্বাচন নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রতিবেদনে বলা হয় যে দ্য ইলেকশন ওয়ার ক্রেডিবল, কম্পিটিটিভ অ্যান্ড ইনক্লুসিভ। আরও বলা হয় মেড মোস্ট অব দ্য বেঞ্চমার্ক অব ডেমোক্রেটিক ইলেকশনস। অর্থাৎ এই নির্বাচনটি ছিল বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক। আর এটি গণতান্ত্রিক নির্বাচনের সকল মানদণ্ড পূরণ করেছিল। আর ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট অর্থাৎ IRI এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সর্বসেরা নির্বাচন বলে অভিহিত করে। যদিও শেখ হাসিনার একটি মন্তব্য এই নির্বাচনের ফলাফলের ব্যাপারে একটি প্রশ্ন তোলে। শেখ হাসিনা কোনো একটি সভায় বলছিলেন যদি আমি যে আরেকটু ট্রিক খেলতাম তাহলে বিএনপি প্রধান বিরোধী দল হতে পারত না। সেই ট্রিকটা কী ছিল, পর্দার অন্তরালে কী ঘটেছিল, সেটি নিয়ে আজও প্রশ্ন রয়েছে। আর অনেকেই মনে করেছিলেন যে ১/১১ যে আগের পরের যে ঘটনা প্রবাহ সেখান থেকে হয়তো এই যে ঘটনা প্রবাহের ফলে দেশের প্রধান দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধ মেটে নাই বলেই তৃতীয় শক্তি কিংবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এখানে বা সামরিক বাহিনী এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছিল। এবং সেই সময় দুর্নীতি বিরোধী অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে ব্যাপক কারাগারে এবং জেলে আটক করে ৬-৭-এ। তো অনেকে আশা করেছিলেন যে ২০০৮ সালের নির্বাচনের পরে হয়তো এখান থেকে হয়তো রাজনীতিবিদের শিক্ষা নেবেন এবং তখনকার আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন এখনও, তিনি বলেছিলেন সেই সময়কার প্রেক্ষাপট যে এটি রাজনীতিবিদদের জন্য পাঠশালা। কিন্তু সেই পাঠশালা থেকে মনে হয় না রাজনীতিবিদের শিখেছেন, কারণ অল্প সময়ের মধ্যেই আমরা দেখলাম ২০০১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বিরোধী দলগুলোর উপর একটা দমন পীড়নের একটা অভিযোগ তোলা হয় এবং 14, 18, 24 এই 3টি একতরফা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং যার প্রেক্ষিতে আমরা দেখলাম সর্বশেষ 5 আগস্টে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়। তো অনেকে আশা করেছিলেন যে সেই 6-7-এর অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সে সময়কার ঘটনা প্রবাহ থেকে হয়তো দলগুলো শিক্ষা নেবে, কিন্তু সেই শিক্ষা খুব একটা দলগুলো নেয়নি। যাই হোক, নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আজকের আলাপ অর্থাৎ আমার এই বিশ্লেষণ এখানেই শেষ হলো। আর এই ধরনের রাজনৈতিক এবং নির্বাচন আলাপ দেখতে আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকবেন। আপনাদের কাছে এই অনুরোধ করছি। আজ এ পর্যন্ত। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।